আলাইকুম। দেখো, আমি তোমাদের ইতিহাসের ধারণা এই অধ্যায়টা নিয়ে আলোচনা করছিলাম, তাই তো গত দিনের ক্লাসগুলোতে। তো আজও এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। তো যে টপিকগুলো আজ আলোচনা করব সেগুলো হচ্ছে তোমার নারীর ইতিহাস, তারপর আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদানের বিভিন্ন পদ্ধতি, যেমন সরকারি নথিপত্র, তারপর আত্মজীবনের স্মৃতিকথা, চিঠিপত্র, সাময়িক পত্র, সংবাদপত্র, এই সমস্ত নিয়ে আজ আলোচনা করব। তো প্রথমেই যেটা, সেটা হচ্ছে নারীর ইতিহাস। নারী ইতিহাস, ঠিক আছে। দেখো, প্রাচীনকাল থেকে সভ্যতা সংস্কৃতিতে নারী জাতি পুরুষদের দ্বারা প্রভাবিত আর প্রচারিত হয়েছে। তো পুরুষদের দ্বারা নারীরা প্রভাবিত এবং প্রচারিত হয়, আমরা দেখতে পাই যে নারীরা তাদের সাধারণ যে দাবি দেওয়া, তাদের যে ইচ্ছা, ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তাদের ভূমিকা, সেগুলো সব উপেক্ষিত হয়েছে এবং পুরুষদের যুদ্ধ, রাজনীতি, কূটনীতি, প্রশাসন, এই সমস্ত কিছু ইতিহাস চর্চার বিষয় হয়ে উঠেছে এবং সেইগুলোই স্বীকৃতি লাভ করেছে। অথচ আমরা যদি নারীর ইতিহাস সব দিক থেকে অর্থাৎ সার্বিকভাবে বিচার বিশ্লেষণ করি, তাহলে দেখতে পাবো যে নারীদের অবদান কিন্তু কোনো অংশেই কম ছিল না। সেটা সমাজের ক্ষেত্রেই বলো, রাজনীতির ক্ষেত্রেই বলো, শিক্ষা আন্দোলন, সমস্ত কিছুর ক্ষেত্রেই আমরা দেখতে পাবো যে নারীদের অবদান কিন্তু পুরুষদের তুলনায় কোনো অংশেই কম ছিল না। দেখো, আমরা যদি শাসন ক্ষেত্রে দেখি, তাহলে আমরা দেখতে পাবো সুলতানা রাজিয়াকে, রানী লক্ষ্মীবাইকে, রানী দুর্গাবতীকে, ইন্দিরা গান্ধী, বর্তমানকালে শেখ হাসিনা, এদের কথা আমরা বলতে পারি। আবার যদি স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে দেখি, স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে, তো সেখানে আমরা সরলা দেবী চৌধুরানীকে দেখতে পাবো, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বীণা দাস, কল্পনা দত্ত, যারা অসীম সাহসিকতার সঙ্গে এই স্বাধীনতা আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন। তারা লড়াই করেছেন, সংগ্রাম করেছেন এবং নিজেদের প্রাণ বলি দিয়েছেন, তাই না? আবার যদি আমরা পরিবেশ রক্ষা আন্দোলনের ক্ষেত্রে দেখি, তার মানে শুধুমাত্র শাসন ক্ষেত্রেই বা স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রেই নারীরা কিন্তু সীমাবদ্ধ ছিলেন না। আমরা যদি পরিবেশ রক্ষা আন্দোলনের ক্ষেত্রে দেখি, তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে ভারতের বিভিন্ন পরিবেশ রক্ষা আন্দোলন, যেমন নর্মদা বাঁচাও আন্দোলনে আমরা দেখতে পাবো মেধা পাটেকরকে, চিপকো আন্দোলন দেখতে পাবো গৌরী দেবী, পশু রক্ষা আন্দোলন দেখতে পাবো মেনকা গান্ধীকে। এরা অসীম সাহসিকতার পরিচয় দিয়েছেন এবং তারা বিভিন্ন ক্ষেত্রে প্রশংসার দাবি রেখেছেন, তাই না? তো দেখো, এখান থেকে আমরা অনেক কোশ্চেন পেতে পারি, যেমন শাসন ক্ষেত্রে অবদান রেখেছেন আমরা কয়েকজন নারীর নাম, তখন বলতে পারি যে সুলতানা রাজিয়া, রানী লক্ষ্মীবাই, ইন্দিরা গান্ধী, শেখ হাসিনা, এদের কথা বলতে পারি। স্বাধীনতা সংগ্রামে, ভারতের স্বাধীনতা সংগ্রাম বা স্বাধীনতা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন এমন কয়েকজন নারীর নাম, যেমন সরলা দেবী চৌধুরানী, বাসন্তী দেবী, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্ত, এদের কথা বলতে পারি। আবার দেখো, যদি বলা হয় যে মেনকা গান্ধী, এরকম ঘুরিয়েও কোশ্চেন হতে পারে যে মেনকা গান্ধী কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, তখন বলে পশু রক্ষা আন্দোলনে। গৌরী দেবী কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, চিপকো আন্দোলনে। মেধা পাটেকর কোন আন্দোলনে নেতৃত্ব দিয়েছিলেন, নর্মদা বাঁচাও আন্দোলনে, ঠিক আছে। আবার দেখো, এই যে নারীর ইতিহাস, তো বিভিন্ন দিক দিয়ে এই ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দেখো, যে বিষয়গুলো আগে উপেক্ষিত ছিল, সেই বিষয়গুলোই নারীর ইতিহাস চর্চায় প্রাধান্য লাভ করেছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শিশুর উপর নিপীড়ন, বধূ হত্যা, নারী নির্যাতন এবং অন্যান্য যে সমস্ত অত্যাচার হতো, তো সেইগুলো এখানে স্থান লাভ করেছে। তাছাড়া আমরা বলতে পারি লিঙ্গ বৈষম্য, পারিবারিক সম্পর্ক, সামাজিক অবস্থার কথা এখানে তুলে ধরা হয়েছে নারীর ইতিহাসে। তার সাথে সাথে নারীদের ক্ষমতায়ন এবং তাদের দক্ষতার উপর আলোকপাত করা হয়েছে এবং বিভিন্ন যুগে নারীর সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার কথা তুলে ধরা হয়েছে। সেই জন্য আমরা দেখতে পাই যে নারীর ইতিহাস চর্চা আধুনিক ভারতের ইতিহাস চর্চার গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠেছে। এইখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে, দেখো নারীর ইতিহাস চর্চা থেকে, যে আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালন করা হয়, এটা মনে রাখবে।
আন্তর্জাতিক নারী বর্ষ কবে পালন করা হয়? এটা হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর যদি বলা হয় নারী দশক পালিত হয় কবে? নারী দশক পালিত হয় 1975 থেকে 1985 দশক। ঠিক আছে। 1975 থেকে 1985 দশক পালিত হচ্ছে নারী দশক হিসাবে। আর আন্তর্জাতিক নারী বর্ষ পালিত হচ্ছে 1975 খ্রিস্টাব্দে। তা মনে রাখবে। আর নারীর ইতিহাস চর্চা বিষয়ক কয়েকটি গ্রন্থের নাম মনে রাখবে। যেমন একটা হচ্ছে জোয়ান কেলির ডিড উইমেন হ্যাভ টু রেনেসা। ঠিক আছে। এটা ঘুরেও কোশ্চেন হতে পারে যে ডিড উইমেন হ্যাভ টু রেনেসা, এটা কার লেখা? তাহলে হচ্ছে জোয়ান কেলির, যেটা 1977 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। তাছাড়াও আছে নীরা দেশাইয়ের উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, জেরাল্ডিন হোভার্স আছে উইমেন ইন মডার্ন ইন্ডিয়া। তারপর আছে ভারতের নারী মুক্তি আন্দোলন, যে গ্রন্থটার লেখক হচ্ছেন হিরণময় বন্দ্যোপাধ্যায়। তো এগুলো মনে রাখবে। ঠিক আছে। এরপরে আসছি দেখো আধুনিক ভারতের ইতিহাসের উপাদান হিসাবে সরকারি যে নথিপত্র সেই সম্পর্কে। তো প্রথমেই দেখো আমরা জানি যে যেসব তথ্যের সাহায্য নিয়ে ইতিহাস লেখা হয় তাকে বলা হয় কি বলতো? ইতিহাসের উপাদান। ঠিক আছে। তো আধুনিক ভারতের ইতিহাসে এই উপাদানগুলির মধ্যে অন্যতম একটা হচ্ছে সরকারি নথিপত্র। তো এই সরকারি যে নথিপত্র, সরকারি নথিপত্র বলতে আমরা যেগুলোকে বুঝি যেমন পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিকদের রিপোর্ট, প্রতিবেদন, তারপর চিঠিপত্র, এই সমস্ত কিছুকে বোঝায়। ঠিক আছে। তো এই সরকারি নথিপত্র থেকে কি কি কোশ্চেন হতে পারে? দেখো এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে। যেমন এখানে একটা কোশ্চেন হতে পারে যে সরকারি নথিপত্র সরকারি নথিপত্র যেটা সেটা হচ্ছে সরকারি মহাফেজখানা ও লেখাগারে সংরক্ষণ করা হয়। আবার এখানে কোশ্চেন হতে পারে যে হান্টার কমিশনের রিপোর্ট কবে পাস হয়? এটা মনে রাখবে। হান্টার কমিশনের রিপোর্ট পাস হয়েছিল 1933 খ্রিস্টাব্দে। আর যদি বলা হয় নীল কমিশনের রিপোর্ট কবে পাস হয়? 1860 খ্রিস্টাব্দে। ঠিক আছে। তাহলে হান্টার কমিশনের রিপোর্ট যেটা সেটা হচ্ছে 1933 খ্রিস্টাব্দে, আর যেটা হচ্ছে নীল কমিশনের রিপোর্ট সেটা হচ্ছে 1860 খ্রিস্টাব্দে। এটা মনে রাখবে। এখান থেকে দেখো এরপরে যেটা আছে সেটা যেমন আমি বললাম যে পুলিশ, গোয়েন্দা বা সরকারি আধিকারিক। তো এখান থেকে আর কি কি কোশ্চেন হতে পারে দেখো। যেমন হতে পারে যে পুলিশ বিভাগ যেটা সেটা কার আমলে, ভারতে কার আমলে গঠিত হয়েছিল? তখন বলবে যে লর্ড কর্নওয়ালিসের আমলে। পুলিশ বিভাগ গঠিত হয়েছিল লর্ড কর্নওয়ালিসের আমলে 1793 খ্রিস্টাব্দে, মনে রাখবে। আর যেটা গোয়েন্দা বিভাগ সেটা হচ্ছে লর্ড ডাফরিনের আমলে, সেটা হচ্ছে 1887 খ্রিস্টাব্দে। ঠিক আছে। আর কি কোশ্চেন হতে পারে দেখো ইন্ডিয়া হাউস কোথায় অবস্থিত? লন্ডনে। আবার ধরো এরকম একটা কোশ্চেন দিতে পারে যে বর্তমানে ভারতের একটি গোয়েন্দা সংস্থার নাম লেখো। তখন বলবে যে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, সিআইডি, তাই তো। তাছাড়া এখানে কয়েকটা গ্রন্থের নাম দিয়ে দিল, সেগুলো কার লেখা সেগুলো
তোমাদেরকে বলতে হবে, সেই জন্য গ্রন্থের নামগুলো তোমাদেরকে ভালো করে করতে হবে। যেমন হচ্ছে দ্য ভাইসরয়েস জার্নাল, এটা কার লেখা? পেন্ডারেল মুন। তারপর হচ্ছে ব্যক্তিগত দিনলিপির বিবরণ, যেটা হচ্ছে হার্বার্ট ফ্রিজেলের লেখা। ঠিক আছে, সেই জন্য গ্রন্থগুলো তোমাদেরকে ভালো করে মনে রাখতে হবে, গ্রন্থ এবং লেখকের নামগুলো। এরপরে দেখো আসছি যেটা, সেটা হচ্ছে তোমার আত্মজীবনীর স্মৃতিকথা। ঠিক আছে, দেখো আত্মজীবনী আর স্মৃতিকথা, দেখো ইতিহাস লেখার জন্য বিভিন্ন উপাদান ব্যবহার করতে হয়, তো তাদের মধ্যে লিখিত উপাদান হচ্ছে বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তো সেই লিখিত উপাদানের মধ্যে অন্যতম হচ্ছে আত্মজীবনের স্মৃতিকথা, যেখান থেকে আমরা বহু তথ্য পাই, তাই তো। তো এই আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি এক ধরনের সাহিত্য। লেখক তার চোখে দেখা বিভিন্ন ঘটনা এবং নিজের অভিজ্ঞতার কথাই জীবনী গ্রন্থে প্রকাশ করে। তো প্রত্যেক আত্মজীবনী এবং স্মৃতিকথায় দেখবে যে লেখকের, তোমরা জানো, তোমরা পড়েছো যে লেখকের ব্যক্তিগত জীবনে বিভিন্ন ঘটনার সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক জীবনের পরিচয় সেখানে ফুটে ওঠে। তার পাশাপাশি অর্থনৈতিক এবং রাজনৈতিক বিভিন্ন বিষয়েও আমরা সেখানে দেখতে পাই, তাই তো। আর এই আধুনিক ইতিহাস রচনার উপাদান হিসেবে আত্মজীবনী এবং স্মৃতিকথা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। কারণ দেখো লেখকের ব্যক্তিগত জীবনী ছাড়াও এখানে আমরা দেবে সাধারণ মানুষের কথা, তারপরে লেখকের পারিপার্শ্বিক পরিবেশ, কোনো কোনো ঘটনার বিবরণও আমরা এখানে দেখতে পাই। তার পাশাপাশি আমি একটু আগে যেটা বললাম যে রাজনৈতিক এবং আর্থ সামাজিক দৃষ্টিভঙ্গির ভিন্নধর্মী ব্যাখ্যা এখানে পাওয়া যায়। তাছাড়া স্থানীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অবদান রাখে। আর সেই জন্যই আত্মজীবনের স্মৃতিকথা আধুনিক ইতিহাস চর্চায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, তাই তো, এবং ইতিহাসের উপাদান হিসাবে গুরুত্ব পেয়েছে। তো এখানে দেখবে তোমরা পড়েছো তিনটি আত্মজীবনী সম্পর্কে, একটা হচ্ছে তোমার 70 বছর, একটা হচ্ছে জীবনের ঝরাপাতা, আর একটা হচ্ছে জীবন স্মৃতি, তাই তো। 70 বছর যেটা হচ্ছে বিপিন চন্দ্র পালের, জীবন স্মৃতি যেটা রবীন্দ্রনাথ ঠাকুরের, আর জীবনের ঝরাপাতা যেটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। তো এখান থেকে যে যে কোশ্চেনগুলো আমি তোমাদেরকে বলেছিলাম, বড় কোশ্চেনগুলো, সেগুলো ভালো করে পড়বে, এই 70 বছর, জীবন স্মৃতি এবং হচ্ছে তোমার জীবনের ঝরাপাতা থেকে। ঠিক আছে, আর এখান থেকে কি কি শর্ট কোশ্চেন হতে পারে সেগুলো দেখো। যেমন কিছু আত্মজীবনীর নাম বলে দেওয়া হলো, তো সেগুলো কার আত্মজীবনী সেগুলো তোমাদেরকে বলতে হবে। যেমন 70 বছর, এটা কার আত্মজীবনী? তাহলে হচ্ছে তোমার বিপিন চন্দ্র পালের। জীবন স্মৃতি বললাম রবীন্দ্রনাথ ঠাকুরের। জীবনে ঝরাপাতা বললাম সরলা দেবী চৌধুরানী। যদি বলা হয় যে মহাত্মা গান্ধীর আত্মজীবনীর নাম কি, তাহলে বলবে দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। আবার যদি বলা হয় অ্যান্ড ইন্ডিয়ান পিলগ্রিম, কার আত্মজীবনী? সুভাষচন্দ্র বসু। জওহরলাল নেহরুর হচ্ছে অ্যান অটোবায়োগ্রাফি, আত্মকথা হচ্ছে রাজেন্দ্র প্রসাদের। মণিকুন্তলা সেনের হচ্ছে সেদিনের কথা। আর ছেড়ে আসা গ্রাম, এটা হচ্ছে দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায়। পাক ভারতের রূপরেখা, এটা হচ্ছে প্রভাষ চন্দ্র লাহিড়ী। তো এগুলো খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে। এই যে 70 বছর, এটা বললাম কার আত্মজীবনী? বিপিন চন্দ্র পালের। এই 70 বছর, এখান থেকে কি শর্ট কোশ্চেন পড়বে দেখো। এখানে
যেটা প্রথমে করবে সেটা হচ্ছে যে এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়। 70 বছর এটা কোন পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে 70 বছর এটা হচ্ছে একটা আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটা হচ্ছে বিপিন চন্দ্র পালের, তাই তো। তো এটা হচ্ছে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়। আর এটি গ্রন্থকারে প্রকাশিত হয়েছিল কবে? 1954 খ্রিস্টাব্দে, মনে রাখবে, ঠিক আছে। এরপরে রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবন স্মৃতি আছে, সেই জীবন স্মৃতিটা যে স্মৃতিকথামূলক একটি গ্রন্থ, ঠিক আছে। আর এটি প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। আর এটি গ্রন্থকারে প্রকাশিত হয়েছিল 1319 বঙ্গাব্দে, মনে রাখবে 1319 বঙ্গাব্দে এটা প্রকাশিত হয়েছিল। যদি বলা হয় জীবন স্মৃতি থেকে কি কি আমরা জানতে পারি, তাহলে বলবে যে যেমন শিক্ষারম্ভ, ঘর বাহির, তারপরে বৃত্তক রাজতন্ত্র, কবিতা রচনারম্ভ, স্বাদেশিকতা, এই সমস্ত বিষয় রবীন্দ্রনাথ ঠাকুর তুলে ধরেছেন তার জীবন স্মৃতি গ্রন্থে, ঠিক আছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমার জীবনের ঝরা পাতা। এই আত্মজীবনীটি কার? তাহলে এটা হচ্ছে সরলা দেবী চৌধুরানী। এটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? মনে রাখবে, জীবনের ঝরা পাতা এই আত্মজীবনীটি কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল? এটা হচ্ছে দেশ পত্রিকায়, ঠিক আছে, দেশ পত্রিকায়। এখান থেকে দেখো অনেক শর্ট কোশ্চেন হবে। যেমন প্রথমে যদি বলা হয় সরলা দেবী চৌধুরানী কে ছিলেন, তো বলবে স্বাধীনতা সংগ্রামী একজন মহিলা নেত্রী ছিলেন, তাই তো। আবার তার পাশাপাশি বলতে পারো যে রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠা ভগিনী স্বর্ণকুমারী দেবী ও জানকীনাথ ঘোষালের দ্বিতীয় কন্যা ছিলেন। যদি বলা হয় জীবনের ঝরা পাতা এই আত্মজীবনী মূলক গ্রন্থ থেকে কোন কোন ভারতীয় মহাপুরুষদের কথা জানা যায়, তখন বলবে যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অরবিন্দ ঘোষ, মহাত্মা গান্ধী, হ্যাঁ, প্রমুখ মহাপুরুষ, মানে ভারতীয় মহাপুরুষদের কথা আমরা জানতে পারি। এর কোন সাময়িক পত্রে প্রথম ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল, যেটা আমি একটু আগে বললাম, দেশ পত্রিকায়, মনে রাখবে। এখানে আর একটা কোশ্চেন হতে পারে যে যেমন লক্ষ্মীর ভান্ডার কে গড়ে তোলেন, তোমরা আগেই জেনেছো এটা লক্ষ্মীর ভান্ডার সম্পর্কে, তো তাও আরেকবার বলছি, লক্ষ্মীর ভান্ডার কে প্রতিষ্ঠা করেন বা কে গড়ে তোলেন? সরলা দেবী চৌধুরানী। এই বীরাষ্টমী ব্রত, বীরাষ্টমী ব্রতের কথা তোমরা জেনেছো, তো এই বীরাষ্টমী ব্রতের কথা কোন গ্রন্থ থেকে জানা যায়? জীবনে ঝরা পাতা এই গ্রন্থ থেকে জানা যায়, ঠিক আছে। এরপরে দেখো, এরপরে যেটা আসছি সেটা হচ্ছে তোমার এই যে চিঠিপত্র। তো চিঠিপত্রের মধ্যে আধুনিক ভারতের ইতিহাসে চিঠিপত্রের মধ্যে একটা উল্লেখযোগ্য যেটা, সেটা হচ্ছে তোমার জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে লেখা চিঠি, তাই তো, যেটা হচ্ছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার। তো এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে দেখো, এই যে বললাম লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এই গ্রন্থে কতগুলি চিঠি আছে? 30টি চিঠি আছে। জওহরলাল নেহরু তার কন্যা ইন্দিরাকে চিঠিগুলো লিখেছিলেন কোন সময়ে? তখন বলতে হবে এই যে 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বিরোধী যে আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনের সময় পর্বে এই চিঠিগুলি লিখেছিলেন জওহরলাল নেহরু তার কন্যাকে ইন্দিরাকে। দেখো আর কি কোশ্চেন হতে পারে, যেমন ইন্দিরাকে লেখা জওহরলাল নেহরু চিঠিপত্রের হিন্দি অনুবাদের নাম কি? তো হিন্দি অনুবাদের কি নাম ছিল? পিতা কা পত্র পুত্রী কে নাম, তাই তো। আর এই হিন্দি অনুবাদ কে করেন? মনে রাখবে মুন্সি প্রেমচাঁদ, ঠিক আছে। আর এই ইন্দিরা গান্ধীকে লেখা জওহরলাল নেহরুর চিঠিগুলি বাংলাতে কি নামে পরিচিত? কল্যাণী, আশু, ইন্দু,
ঠিক আছে, এইখানেতে আরো কিছু শর্ট কোশ্চেন পড়বে। যেমন দেখো, ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম কি? তখন বলবে যে হিকির বেঙ্গল গেজেট। আর প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্রের নাম কি? এটা হচ্ছে সমাচার দর্পণ। ঠিক আছে, তো এইগুলো এখানে পড়তে হবে এখান থেকে। এরপরই আসছি আমি যে সাময়িক পত্র এবং সংবাদপত্র, তো ওখান থেকে এই কোশ্চেনগুলো হবে। ঠিক আছে, যেমন সাময়িক পত্র এবং সংবাদপত্র, দেখো বাংলা ভাষায় প্রকাশিত দুটি সাময়িক পত্রিকা, একটা হচ্ছে বঙ্গদর্শন আর একটা হচ্ছে সম্প্রকাশ, মনে রাখবে। ঠিক আছে, তো এখান থেকে এই কোশ্চেনগুলো হবে, যেটা আমি বললাম একটু আগে যে ভারতে প্রকাশিত প্রথম ইংরেজি সংবাদপত্রের নাম, তো বলবে যে হিকির বেঙ্গল গেজেট। আর যদি বলা হয় প্রথম বাংলা সাপ্তাহিক সংবাদপত্র, সমাচার দর্পণ। আর যদি বলা হয় জাতীয়তাবাদের বিকাশে কোন দুটি পত্রিকা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল, তাহলে বলবে বঙ্গদর্শন আর সম্প্রকাশ। ঠিক আছে, বঙ্গদর্শন কবে প্রকাশিত হয়? বঙ্গদর্শন প্রথম কবে প্রকাশিত হয়? এটা প্রকাশিত হচ্ছে 1872 খ্রিস্টাব্দে, মনে রাখবে। বঙ্গদর্শন প্রথম প্রকাশিত হচ্ছে 1872 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আর এই বঙ্গদর্শন পত্রিকার যিনি সম্পাদক ছিলেন তিনি হচ্ছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আর কি এখান থেকে শর্ট কোশ্চেন হতে পারে যে এই বঙ্গদর্শন পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতারাম সঙ্গীত। এটা মনে রাখবে যে বন্দে মাতারাম সঙ্গীত আর আনন্দমঠ উপন্যাস প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়? সেটা হচ্ছে তোমার এই বঙ্গদর্শন পত্রিকায়। ঠিক আছে, তাহলে কি বললাম যে আনন্দমঠ যে উপন্যাস, বঙ্কিমচন্দ্রের সেই আনন্দমঠ উপন্যাস এবং বন্দে মাতরম সঙ্গীত, এই দুটোই প্রথম প্রকাশিত হয়েছিল এই বঙ্গদর্শন পত্রিকাতেই। ঠিক আছে, এটা মনে রাখবে। এরপরে দেখো যেটা, সেটা হচ্ছে তোমার সোমপ্রকাশ। এই সোমপ্রকাশ পত্রিকার সম্পাদক কে ছিলেন? দ্বারকানাথ বিদ্যাভূষণ। আর এটি হচ্ছে একটা সাপ্তাহিক পত্রিকা। ঠিক আছে, আর এই পত্রিকাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1858 খ্রিস্টাব্দে। ঠিক আছে, 1858 খ্রিস্টাব্দে। দেখো, এটা মনে রাখবে। খ্রিস্টাব্দে। আর যদি বলা হয় বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকার নাম কি, তাহলে বলবে সোমপ্রকাশ। ঠিক আছে, বাংলা ভাষায় প্রকাশিত প্রথম রাজনৈতিক পত্রিকা হলো সোমপ্রকাশ। এখান থেকে আর কি কোশ্চেন হতে পারে দেখো, এই পত্রিকাটি সোমপ্রকাশ নাম হওয়ার কারণ কি? কারণ হচ্ছে যে এই পত্রিকাটি প্রতি সোমবার প্রকাশিত হতো, সেই জন্য এর নাম দেওয়া হয় সোমপ্রকাশ। ঠিক আছে, আর কি কোশ্চেন হতে পারে যে কোন বড়লাট এই সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন? তো অ্যান্সার হবে লর্ড লিটন। ঠিক আছে, লর্ড লিটন এই মাতৃভাষায় সংবাদপত্র নিয়ন্ত্রণ আইন এটার প্রয়োগ করে এই সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দিতে চেয়েছিলেন। এটা মনে রাখবে, লর্ড লিটন। ঠিক আছে,
এরপরে দেখো এখানে কয়েকটি পত্রিকার নাম দেওয়া আছে, তো সেই পত্রিকাগুলো সম্পাদক কে ছিলেন সেগুলো তোমাদেরকে খুব ভালো করে মনে রাখতে হবে। যেমন আমি একটু আগে বললাম যে বেঙ্গল গেজেট, এই পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? জেমস অগাস্টাস হিকি, তাই তো। আর যদি বলা হয় দিগদর্শন ও সমাচার দর্পণ, সেটা হচ্ছে মার্সম্যান। বা এটা ঘুরিয়েও কোশ্চেন হতে পারে যে মার্সম্যান দ্বারা সম্পাদিত দুটি পত্রিকার নাম লেখো, তখন বলতে হবে দিগদর্শন ও সমাচার দর্পণ, ঠিক আছে। আবার যদি বলা হয় নববঙ্গ গোষ্ঠীর দ্বারা প্রকাশিত কয়েকটি পত্রিকার নাম, তখন বলতে হবে জ্ঞানের নেশন, ইনকোয়ারার, বেঙ্গল স্পেকটেটর, ঠিক আছে। এগুলো সবই হচ্ছে নববঙ্গ গোষ্ঠী দ্বারা প্রকাশিত পত্রিকা। আবার যদি বলা হয় যে সংবাদ কৌমুদি ও মিরাতুল আখবর, এই পত্রিকাগুলি কার, তখন বলতে হবে রামমোহন রায়। সমাচার চন্দ্রিকার কে সম্পাদক ছিলেন? ভবানীচরণ বন্দ্যোপাধ্যায়। আবার যদি বলা হয় দেবেন্দ্রনাথ ঠাকুর সম্পাদিত পত্রিকার নাম তথ্যবোধিনী পত্রিকা। সংবাদ প্রভাকর হচ্ছে ঈশ্বর গুপ্ত। বঙ্গদর্শন আমি একটু আগেই বললাম বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। সম্প্রকাশও একটু আগে বললাম দ্বারকানাথ বিদ্যাভূষণ, ঠিক আছে। হিন্দু প্যাট্রিয়ট এর সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। সঞ্জীবিনী পত্রিকা কৃষ্ণ কুমার মিত্র। ইয়ং ইন্ডিয়া এবং ইন্ডিয়ান মিরর, খুব ভালো করে মনে রাখবে এই দুটো, ইয়ং ইন্ডিয়া আর ইন্ডিয়ান মিরর, এই পত্রিকা দুটি সম্পাদক ছিলেন বিপিন চন্দ্র পাল। আর বেঙ্গলি পত্রিকার সম্পাদক ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সন্ধ্যা পত্রিকা হচ্ছে ব্রহ্ম বান্ধব উপাধ্যায়। যুগান্তর পত্রিকা হচ্ছে বারীন্দ্র কুমার ঘোষ। কেশরী ও মারাঠি পত্রিকা হচ্ছে বালগঙ্গাধর তিলক, ঠিক আছে। এইখানে আরেকটি পত্রিকা আছে দেখো, বন্দে মাতরম। এই বন্দে মাতরম পত্রিকাটির সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ। এখানে একটা কথা বলছি, ভালো করে মনে রাখবে। দেখো বন্দে মাতরম যদি পত্রিকা বলে তাহলে তার সম্পাদক হবে অরবিন্দ ঘোষ, আর যদি বন্দে মাতরম সঙ্গীতের কথা বলে তাহলে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঠিক আছে। তো এটা অনেকেই গুলিয়ে ফেলে, বন্দে মাতরম যদি সঙ্গীত বলে তাহলে সেই ক্ষেত্রে হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, আর যদি বন্দে মাতরম পত্রিকার কথা বলা হয় তাহলে হবে অরবিন্দ ঘোষ, ঠিক আছে। তো এইভাবে পত্রিকাগুলোর নাম এবং তাদের সম্পাদক কে ছিলেন এগুলো ভালো করে পড়বে। আর এইখানেতে দেখো এই যে সোমপ্রকাশ পত্রিকা বললাম, এখানে একটা কোশ্চেন 2 মার্কসের, এই কোশ্চেনটা খুব ভালো করে করবে যে ব্রিটিশ সরকার কেন 1898 খ্রিস্টাব্দে সোমপ্রকাশ সাময়িক পত্রে প্রকাশ বন্ধ করে দেয়, এটা ভালো করে করবে, ঠিক আছে। আর এর সাথে এখানে পড়বে এই ইতিহাসের তথ্য সংগ্রহে ইন্টারনেটের কি সুবিধা এবং অসুবিধা, এটা তোমাদেরকে পড়তে হবে। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের যে বর্ড কোশ্চেনগুলো বলেছিলাম আগে, তো সেইগুলো সব পড়বে। আর 2 মার্কসে যে কোশ্চেনগুলো বলেছি সেগুলো পড়বে ভালো করে, ঠিক আছে। আর শর্ট কোশ্চেনগুলো আমি যেভাবে আলোচনা করলাম এরকম করে পড়বে। আর টেক্সট বইটা তোমরা নিখুঁতভাবে, আমি যেরকম ভাবে শর্ট কোশ্চেনগুলো আলোচনা করলাম তো এরকম ভাবে তোমরা টেক্সট বইয়ে নিখুঁতভাবে পড়বে, লাইন বাই লাইন, ঠিক আছে। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।